প্রিয় দর্শক, স্বাগত জীবনের গল্পে। স্বাস্থ্য, পুষ্টি, শিক্ষা ও জনসংখ্যা বিষয়ক দেশ টিভির নিয়মিত এই পাক্ষিক আয়োজনে আপনাদের সঙ্গে থাকছি আমি শেহজিন চৌধুরী। চলুন শুরু করি আজকের জীবনের গল্প। গত 1 ডিসেম্বর ছিল বিশ্ব এইডস দিবস। এইডস ঝুঁকি থেকে বিশ্বকে নিরাপদ রাখা, মানুষকে সচেতন করা, সমাজকে এইডস ও এইচআইভির বিপদমুক্ত রাখার কথাই জোরে সোরে উচ্চকিত হয়েছে এই দিবসকে কেন্দ্র করে। আজ জীবনের গল্পেও আমরা তুলে ধরব বাংলাদেশে এইচআইভি ও এইডস বিষয়ে সচেতনতা ও প্রতিরোধ কার্যক্রমের কথা। এই নিয়েই সাজানো হয়েছে প্রতিবেদনগুলো। সমস্যা যখন ছোট থাকে তখনই পরিচর্যা শুরু করলে তা আর বড় হয়ে উঠতে পারে না, সে থেকে মুক্তি মেলে। বাংলাদেশে এইডস ও এইচআইভি ভাইরাসের উপস্থিতি ও সংক্রমণ একেবারে অঙ্কুরেই আছে। বিপদ এখনো বড় হয়ে ওঠেনি। অন্যান্য রোগের তুলনায় এইডসের প্রকোপ নগণ্য হলেও অন্যান্য দেশের ভৌগোলিক বাস্তবতায় এদেশ এইডস সংক্রমণের জন্য উচ্চ ঝুঁকিপূর্ণ। সামাজিক প্রেক্ষাপটে এখনো নিষিদ্ধ রোগ হিসেবেই চিহ্নিত। রোগীকে সহায়তা করার বদলে তাকেই আর চোখে দেখে মানুষ। চলুন জেনে নেই সেসব কথা। বাংলাদেশের সমাজে সাধারণত যৌনতার বিষয়গুলোকে লুকিয়ে রাখা হয়। এ ব্যাপারে কোথাও কোনো আলোচনার সুযোগ নেই। আর তা যদি হয় এইডস, তাহলে তো কথাই নেই। যদিও বিশ্বের অন্যান্য দেশের তুলনায় এদেশে এইচআইভি সংক্রমণের হার অনেক কম, কিন্তু ঝুঁকিটা কম নয়। আর এক ধরনের অসচেতনতা, অজ্ঞতার কারণে সময়ের সঙ্গে সঙ্গে এইডস এইচআইভি ঝুঁকি ক্রমেই বেড়ে চলেছে। বাংলাদেশে এইচআইভি সংক্রমিত ব্যক্তির আনুমানিক সংখ্যা 8,000। তবে শনাক্ত হওয়া এইচআইভি সংক্রমিত ব্যক্তি আছেন 3,241 জন, আর শনাক্ত হওয়া এইডস আক্রান্ত ব্যক্তির সংখ্যা 1,299 জন। অন্যদিকে এইডসে এ পর্যন্ত দেশে মারা গেছেন 472 জন। 2012 সালের 1 ডিসেম্বর থেকেও 2013 সালের 30 নভেম্বর পর্যন্ত এইডস রোগীর সংখ্যা 95 জন বেড়েছে। এ সময় নতুনভাবে এইচআইভি সংক্রমিত ব্যক্তি শনাক্ত হয়েছেন 370 জন, আর মারা গেছেন 82 জন। HIV is a concern for the population of Bangladesh because people are unaware of the disease. They're unaware of how the disease is transmitted. They have a lack of access to quality health services, and because of that, people have not been tested or have been counseled about the disease. Because HIV in Bangladesh, there's a low HIV prevalence in this country, people have become complacent. But still, there are key populations of high risk for acquiring HIV. People who inject drugs, female sex workers in some border areas, and among the Hijra community in this country. প্রতি বছর দেশে এইডস ও এইচআইভি পজিটিভের সংখ্যা বাড়লেও সরকারিভাবে সংক্রমিত ব্যক্তিদের জন্য কোনো চিকিৎসার ব্যবস্থা নেই। বেসরকারি কিছু সংস্থার মাধ্যমে রোগীদের সেবা দেওয়া হলেও প্রয়োজনীয় অর্থ বরাদ্দ ও আমলাতান্ত্রিক জটিলতায় তাও দীর্ঘস্থায়ী হচ্ছে না। আমাদের এখান থেকে আমরা যতজনকে পেয়েছি ততজনকে আমরা রেফারেল স্লিপের মাধ্যমে আমরা এটা নিশ্চিত করেছি যে পরবর্তী তাদের পদক্ষেপটা কোথায় এবং কিভাবে হবে। এবং এরকমও হয়েছে যে তারা ওইখান থেকে সেবা নিয়ে এখন আমাদের এখানে মাঝে মাঝেই তারা ফলো আপে থাকে যে ওষুধগুলো কিভাবে খেতে হবে, কিভাবে উনি সেবা পাবে। তো মূলত আমরা এই কাজগুলোই করছি। এইচআইভি সংক্রমণ ও এইডস বিস্তারে বাংলাদেশের ঝুঁকির আরেকটি চিত্র পাওয়া যায় জানা অজানার পরিসংখ্যানে। 2009 সালের এক প্রতিবেদনে দেখা যায় বাংলাদেশের যুব সমাজের 54.8% এইচআইভি সম্পর্কে জানে না। মাত্র 10% জানে কিভাবে এইডস ছড়ায়। এমনকি পাঠ্যসূচিতে এইডস সম্পর্কে লেখা থাকলেও বিষয়টি অনেক সময় পড়ানো হয় না। এ ধরনের এড়িয়ে চলার মানসিকতার এইচআইভি জীবাণু ছড়িয়ে দিতে কার্যকর ভূমিকা পালন করে। আর উচ্চ মাত্রায় আক্রান্ত দেশগুলোর সঙ্গে অরক্ষিত সীমান্তপথ, মানব পাচার, মাদক গ্রহণ, অসতর্ক যৌন সংসর্গ, যৌনপল্লীর অনিরাপদ অবস্থা ও যৌনকর্মীদের অনিয়ন্ত্রিত কার্যক্রমের পাশাপাশি এইডস নিয়ে ভুল ধারণা ও অসচেতনতার মতো আরও অনেক প্রবণতা বাংলাদেশে বিদ্যমান রয়েছে। এইডসকে বলা হয় মারণ ব্যাধি।
অনিরাময় যোগ্য এই কালব্যাধির পরিণাম নিশ্চিত মৃত্যু। ক্রমেই বাড়ছে। বলা হয় সভ্যতা বিধ্বংসী পারমাণবিক বোমার চেয়েও ভয়ঙ্কর এই ঘাতক ব্যাধি ক্রমেই বিশ্বকে গ্রাস করছে। বাড়ছে আক্রান্তের সংখ্যাও। 1989 সালে বাংলাদেশে এইচআইভি সংক্রমিত ব্যক্তি প্রথম শনাক্ত হয়। যদিও এ রোগের প্রাদুর্ভাব শতকরা 0.1%-এরও কম, কিন্তু ঝুঁকিপূর্ণ আচরণের হার দ্রুত কমিয়ে আনতে না পারলে এই রোগও মহামারী হয়ে উঠতে পারে। বাংলাদেশে ঘাতক ব্যাধি এইডসের উপস্থিতি নিয়ে খুব উচ্চবাচ্য নেই, কিন্তু লোকচক্ষুর আড়ালে এই রোগ লুকিয়ে আছে আমাদের চারপাশে। সামাজিক প্রেক্ষাপটে এইডস এইচআইভির ঝুঁকি ভয়াবহতা নিয়ে তেমন আলোচনা এখানে দেখা যায় না। যারা আক্রান্ত সমাজচ্যুত হবার ভয়ে তারাও কথা বলতে নারাজ। বলছি তেমনই একজন এইচআইভি পজিটিভ রোগী ফিরোজা বেগমের কথা। একই রোগে বেশ কয়েক বছর আগে তার স্বামী মারা গেছেন। শুধুমাত্র অজ্ঞতা ও অসচেতনতার কারণে স্বামীর কাছ থেকে তিনি পেয়েছেন এইচআইভি জীবাণু। আমার নতুন বিয়ে হয়েছিল 2002 সালে। পরে ওনার 6 মাস পরে থেকে উনি আর কি খুবই অসুস্থ ছিল। ঢাকা মেডিকেলে ওনার এইচআইভি টেস্টটা করানো হয়েছে। করানোর পরে ওনার এইচআইভি পজিটিভ আসছে। আমার দেবরকে নিয়ে গিয়ে পরে ওই জায়গায় টেস্ট করছি, আমার তো এইচআইভি পজিটিভ আসছে। এইচআইভি হচ্ছে একটি অতি ক্ষুদ্র বিশেষ ধরনের ভাইরাস, যার কারণে মানুষ এইডসে আক্রান্ত হয়। এই ভাইরাস মানবদেহের রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট করে দেয়। এই কারণে এইডস আক্রান্ত ব্যক্তি সহজেই অন্য যে কোনো রোগেও আক্রান্ত হয়ে পড়ে। তবে এইডসের নির্দিষ্ট কোনো লক্ষণ নেই। সাধারণত এইডস আক্রান্ত ব্যক্তি অন্য যে রোগে আক্রান্ত হয় সেসব রোগের লক্ষণ দেখা যায়। এই উপসর্গগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে শরীরের ওজন অতি দ্রুত হ্রাস পাওয়া, দীর্ঘদিন বা 2 মাসেরও বেশি সময় ধরে পাতলা পায়খানা, পুনঃ পুনঃ জ্বর হওয়া বা রাতে শরীরে অতিরিক্ত ঘাম হওয়া, অতিরিক্ত অবসাদ অনুভব করা, শুকনো কাশি হওয়া। বয়স, জাতি, লিঙ্গ, সামাজিক অবস্থান নির্বিশেষে যে কেউ এইচআইভি আক্রান্ত হতে পারেন। এইচআইভি মানুষের শরীরের তরল পদার্থের মাধ্যমে ছড়িয়ে থাকে। প্রথমত, এইচআইভি আক্রান্ত ব্যক্তি রক্ত গ্রহণ করলে বা তার ব্যবহৃত ইনজেকশনের সিরিঞ্জ সূঁচ ব্যবহার করলে। দ্বিতীয়ত, এইচআইভি আক্রান্ত অন্য কারো সঙ্গে অনিরাপদ যৌন সংসর্গে মিলিত হলে। তৃতীয়ত, সংক্রমিত ব্যক্তির কিডনি কর্নিয়া প্রতিস্থাপনের মাধ্যমে। চতুর্থত, এইচআইভি আক্রান্ত গর্ভবতী মায়ের অনাগত শিশুরও এই রোগ হবার সম্ভাবনা থাকে, যা গর্ভধারণের শেষ দিকে বা প্রসবের সময় হতে পারে। তবে সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে এইডস আক্রান্ত মায়ের দুধ পান করলে 90% শিশুর এইডস হয় না, মাত্র 10% শিশু আক্রান্ত হয়। এইডস সংক্রমণ ও আক্রান্ত রোগীর সংখ্যার দিক থেকে সারা বিশ্বে প্রথম অবস্থানে আফ্রিকা, দ্বিতীয় স্থানে রয়েছে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল। ইউএন এইডসের সর্বশেষ তথ্য মতে বাংলাদেশে এইচআইভি সংক্রমণের হার 0.1% কম, যেখানে প্রতিবেশী দেশ ভারতে এই হার 0.3% ও মিয়ানমারে 0.5%। কিন্তু বাংলাদেশে সংক্রমণের এই হার ও আক্রান্তের সংখ্যা দেখে সন্তুষ্টির কোনো সুযোগ নেই বলে মনে করেন বিশেষজ্ঞরা। এটা ছোঁয়াছুঁই রোগ নয়, এভাবে ছড়াবে না, পাশে বসলে এটা ছড়াবে না, পাশে এক বিছানায় শুলেও ছড়াবে না। এদেরকে সবাইকে যদি আমরা ভুল ধারণা থেকে স্টিগমাটাইজ করি, তাহলে তারা কিন্তু ট্রিটমেন্ট থেকে বঞ্চিত এবং তারা লজ্জা পায়, যে তারা মনে করে যে আমাদের নিশ্চয়ই এমন একটা কোনো পাপ থেকে এটা আমরা পেয়েছি। তখন তারা লুকিয়ে যায় এবং ট্রিটমেন্টের আওতায় আসে না। যদি তারা ট্রিটমেন্টের আওতায় না আসে, তাহলে আমরা জানবো না যে তিনি এইচআইভি পজিটিভ, এবং তার থেকে ছড়ানোর ঝুঁকিগুলি অনেক বেশি বৃদ্ধি পাবে। ফিরোজা বেগমের মতো এইডসের জালে এরকম নাম না জানা অনেকেই হয়তো আক্রান্ত হয়েছেন, মুখোমুখি হয়েছেন এ মারণ ব্যাধির। কিন্তু অবহেলা, উপেক্ষা ও ভয় বঞ্চনায় সমাজের সর্বত্র তারা প্রকাশহীন, বাকহীন, রীতিমতো একঘরে। অথচ স্বাভাবিকভাবে জীবনযাপন করার তাদের অধিকারের কথাটি বলার লোক খুব কম। জীবনের গল্পে এখন ছোট্ট একটি বিরতি। যখন ফিরব তখন দেখব আরো কিছু গল্প কথা। সে অপেক্ষায় থাকুন দেশ টিভির সঙ্গে। প্রিয় দর্শক, আমি শেহজিন চৌধুরী আবার ফিরে এলাম জীবনের গল্পে।
আজ বলছি এইচআইভি ও এইডস প্রতিরোধে সচেতনতার কথা। এইচআইভি ভাইরাস বা এইডস সংক্রমণের ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে বাংলাদেশও বিবেচিত। ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর মধ্যে প্রতিরোধমূলক ব্যবস্থার নানা কার্যক্রম রয়েছে। যদিও চিকিৎসা ব্যবস্থা ও চিকিৎসা সুবিধার প্রসার এখনো তেমন পর্যাপ্ত নয়, তবে এই মারণব্যাধির বিস্তার প্রতিরোধে সরকারি বেসরকারি উদ্যোগ কাজ করছে। 2015 সালের মধ্যে 0 লক্ষ্যমাত্রা অর্জন করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে সরকার। এইচআইভি ভাইরাস বা এইডস সংক্রমণের ঝুঁকিতে বাংলাদেশের অবস্থা কাছাকাছি ভারত, নেপাল বা শ্রীলঙ্কার মতো ভয়াবহ না হলেও একেবারে শঙ্কামুক্ত নয়। জনবহুল বাংলাদেশকে এখন পর্যন্ত এই রোগ মোকাবেলায় প্রতিরোধমূলক ব্যবস্থার উপর নির্ভর করতে হচ্ছে। সরকার ও দাতা সংস্থা USAIDর সহায়তায় আশার আলো, মুক্ত আকাশ বাংলাদেশ ও ক্যাপ সহ কয়েকটি বেসরকারি সংস্থা এই কার্যক্রম পরিচালনা করছে। যেহেতু আমাদের অর্গানাইজেশনের মূল লক্ষ্য কিন্তু হলো যারা পজিটিভ তাদের চিকিৎসা সেবা নিশ্চিত করা, তাদের যে সমাজে অপবাদ বৈষম্য আছে সেটা দূর করা। ওইটার জন্য আমরা তাদেরকে 3টা ভাগে কাজ করি। আমাদের এখানে সম্পূর্ণ বিনামূল্যে এইচআইভি পরীক্ষার ব্যবস্থা আছে। কেউ যদি চায় এখান থেকে সেটা টেস্ট করতে পারে এবং তার পরবর্তীতে তাকে যে চিকিৎসা সেবা দেওয়া হয়। এসব সংগঠন একরকম গোপনীয়তা বজায় রেখেই ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মধ্যে এইচআইভি পরীক্ষা, আক্রান্ত ব্যক্তি ও তাদের পরিবারকে তথ্য সরবরাহ, ডাক্তারের পরামর্শ, বিনামূল্যে ঔষধ ও ARV ড্রাগ দিয়ে থাকে। প্রয়োজনে হাসপাতালে ভর্তি ও চিকিৎসার ব্যবস্থাও করে। এসব কার্যক্রমের ফলে যৌনকর্মী হিজড়া জনগোষ্ঠীর মানুষ এবং মাদকাসক্ত গোষ্ঠীর মধ্যে এইডস সম্পর্কে সচেতনতা এখন অনেক বেশি। প্রতিরোধমূলক কার্যক্রমের মাধ্যমে এইডস মোকাবেলায় বাংলাদেশ সফল বলেও দাবি করছে সরকার। আমাদের যে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল MDG 6 যেটা 2015 সাল নাগাদ আমরা অর্জন করব, সেই লক্ষ্য সামনে রেখে মূলত আমাদের কাজকর্ম পরিচালিত হচ্ছে। যে বাংলাদেশ সরকার অত্র সার্ক রিজিয়ন বা প্যান প্যাসিফিক রিজিয়নে অত্যন্ত সুবিধাজনক পজিশনে কাজ করতেছে এবং যার ফলশ্রুতিতে আমরা লো প্রিভেন্ট কান্ট্রি হিসেবে আছি। তবে সরকারের পক্ষ থেকে সফলতা দাবি করা হলেও এইচআইভি পজিটিভ এমন একজন জানান, সরকারি হাসপাতালগুলোতে এইচআইভি রোগীদের চিকিৎসা ও সেবায় অবহেলা ও বঞ্চনা ব্যাপক। এখনো সরকারি হাসপাতালে আমরা গেলে এইচআইভি বললে ওইখানে এখনো কোনো চিকিৎসা নাই। ধর্মীয় মূল্যবোধের প্রভাব বলয় ও সংস্কারবদ্ধ পরিবার ও প্রথাগত সমাজ ব্যবস্থায় এইডস, এইচআইভি ঝুঁকি সম্পর্কে সচেতনতা কার্যক্রম পরিচালনা চ্যালেঞ্জ হলেও এই মারণ ব্যাধির বিপদ থেকে মুক্তি পেতে হলে তা বাড়ানোর বিকল্প নেই বলে মনে করেন সবাই। চলুন দেখে আসি নীরব ঘাতক এইডস প্রতিরোধে কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে। বাঁচতে হলে জানতে হবে, কথাটির সঙ্গে আমরা সবাই কম বেশি পরিচিত। কোনো কিছু জানা থাকলে তা মোকাবেলা করা সহজ। এইডস ও এইচআইভি বিষয়ে তাই জানাটাই মুখ্য। এই সচেতনতা গড়ে তুলতে দেশব্যাপী প্রচারণাও এখন ভিন্ন মাত্রা পেয়েছে। এইডসের ভয়াবহতা তুলে ধরে এ সম্পর্কে নিবন্ধ অন্তর্ভুক্ত করা হয়েছে পাঠ্যপুস্তকে। দীর্ঘ সময় সৌদি আরব থাকতে থাকতে নিজের অজান্তে শরীরে এইচআইভি ভাইরাসের বাসা বাঁধিয়েছিলেন নোয়াখালীর এক ব্যক্তি। 2 বছরে নানা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালেই থাকতে হয় তাকে। অনেক পরে ভয়ানক ব্যাধি সম্পর্কে তিনি নিশ্চিত হন, কিন্তু এরপরেই শিকার হন হয়রানি বঞ্চনার। শুধু আমার বড় ভাবি তখন আমাকে নোয়াখালী নিয়ে গেছে, ওনার বাড়ি গেছে। ওনার ওয়াইফ আমার সাথে একটা কাজ করছে যেটা নাকি আসলে বৈষম্য না বললে নাই হয়। তখন ওইখানে একটা নার্স ছিল, একটা হিন্দু নার্স ছিল। তখন উনি আসি আমার ভাবিকে বলল যে এইডস হইলে এটা ছোঁয়াছি রোগ। তখন আমার ভাতিজার বউ ছিল, একটা মেয়ে ছিল, আর ভাই ভাবি ছিল। তখন আমি যেখানে বসতাম ভাবি বসতো না। অর্থাৎ সবচেয়ে দুঃখের বিষয়, আমার ভাবি তখন নার্সের কথা শোনার পরে আমার বাপের প্লেট ভিন্ন করে দিয়েছে, দিয়া ওটা প্লেটের নিচে দাগ দিছে। এইডস, এইচআইভি সম্পর্কে বাংলাদেশের মানুষ যে এখনো নানা অজ্ঞতা ও ভ্রান্ত ধারণায় রয়েছে, এই একটি ঘটনাতেই তার প্রমাণ মেলে। আমাদের দেশে এই রোগের পরীক্ষা ও চিকিৎসা নেওয়ার সুবিধা এখনো সীমিত। তবে রোগ সম্পর্কে ভ্রান্ত ধারণা ও কুসংস্কারের কারণে রোগীদের সমাজে তাদের পরিচয় গোপন রাখতে হচ্ছে। তারপরও অন্যান্য দেশের মতো এইডস প্রতিরোধে প্রচারণামূলক কার্যক্রমে বাংলাদেশ পিছিয়ে নেই। বাংলাদেশে ঝুঁকিপূর্ণ আচরণ এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী থাকার কারণে বাংলাদেশ যে কোনো মুহূর্তেই এইচআইভির কারণে মহামারী আকার ধারণ করতে পারে। বিধায় আমাদের সবসময় সতর্ক থাকতে হবে
এবং এ ব্যাপারে বাংলাদেশ সরকার প্রথম থেকেই অত্যন্ত সুন্দরভাবে তার কার্যক্রম পরিচালনা করতেছে। সরকারি বেসরকারি যৌথ উদ্যোগেই এসব কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর ফলে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীও এই রোগ সম্পর্কে আগে থেকে অনেক সচেতন। আমার নিজের জন্য প্রয়োজন, এটা অন্য কেউ কি লাগবে না লাগবে জানি না, আমার নিজের আমার জন্য প্রয়োজন, কারণ আমার স্বাস্থ্যের জন্য প্রয়োজন। এইচআইভি 4টা ভাবে ছড়ায়, যে ওটা আগে কেউ ধারণা ছিল না। এইচআইভি যাতে না হয় সেজন্য টিভিতে অ্যাড দেওয়া হয়, এ থেকে অনেক মানুষ সচেতন হয়েছে। তবুও চেষ্টা করব যাতে এইডসের ভয়াবহতা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করার জন্য রাজধানী সহ সারা দেশে পোস্টার, বিলবোর্ড, প্রচারণা, মতবিনিময় প্রদর্শনী সহ প্রচারণামূলক কার্যক্রম চোখে পড়ে সারা বছরই। এইডস, এইচআইভি ভাইরাসের ভয়াবহতা স্থান পেয়েছে পাঠ্যপুস্তকেও। পঞ্চম শ্রেণী থেকেই পাঠ্যপুস্তকে এটি বিষয়ভুক্ত রয়েছে। কিন্তু এ বিষয়ে পাঠদানের সমস্যা রয়ে গেছে। শিক্ষক বা কর্তৃপক্ষ এ বিষয়ে খুব বেশি উৎসাহী নন। স্কুল কলেজের শিক্ষার্থীরাও যে কারণে অনেক কিছুই জানতে পারছে না। এই সম্পর্কে আমাদেরকে যেভাবে শেখানো হয় স্কুল, কলেজে আর ইউনিভার্সিটিতে, জিনিসটা বড়রা আমাদেরকে যেভাবে শিখিয়েছে, জিনিসটা গোপন করা উচিত না। যত ভালো করে আমরা জানতে পারবো, যত ভালো করে আমরা জিনিসটাকে বুঝতে পারবো, তত আমাদের জন্য ভালো। প্যারেন্টসদের উচিত তাদের মানে বাচ্চা কাচ্চাদের বা ছেলে মেয়েদের সম্পর্কে এটা জানানো যে এটা এই পরিমাণে ক্ষতি হতে পারে। এসব কারণে মানুষের মধ্যে এইডস সম্পর্কে ভুল ধারণা রয়ে গেছে। রোগীদেরও সমাজের সাধারণ মানুষের কাছ থেকে আলাদা করে রাখার প্রবণতা ব্যাপক। চিকিৎসা সেবা প্রাপ্তির বিষয়টিও অবারিত নয়। যেজন্য এইডস রোগীদের স্বাভাবিক জীবনযাপন নিশ্চিত করতে পারাটাই প্রতিরোধ কার্যক্রমের প্রধান চ্যালেঞ্জ বলে মনে করেন সংশ্লিষ্টরা। জীবনের গল্পে আবারও একটি বিরতি। বিরতির পর ফিরব আরও কয়েকটি প্রসঙ্গে। আমাদের সঙ্গেই থাকুন। আবারও ফিরে এলাম জীবনের গল্পে। সঙ্গে আছি আমি শেহজিন চৌধুরী। মাদকের অবাধ ব্যবহার, সামাজিক অজ্ঞানতা ও কুসংস্কার, অনিরাপদ যৌন সম্পর্ক, ঝুঁকিপূর্ণ রক্ত পরিসঞ্চালন ব্যবস্থা, সিরিঞ্জ ব্যবহারে অসতর্কতা এবং বস্তি, সীমান্ত এলাকা ও যৌনপল্লীর অনিরাপদ জীবন ব্যবস্থা এবং নিয়ন্ত্রণহীন অভিবাসন বাংলাদেশে এইচআইভি ও এইডস সংক্রমণ ও বিস্তারের কারণ। কয়েকটি আন্তর্জাতিক সংস্থা এইচআইভি সংক্রমিত রোগীদের চিকিৎসা চালিয়ে আসলেও গুরুত্বপূর্ণ এই কর্মসূচি চালানোর জন্য নেই সরকারি কোনো প্রস্তুতি। সরকারি হাসপাতালগুলোতে নেই রোগী সহায়ক পরিবেশ। আমার বিয়ে হওয়ার পরে দিয়ে অসুস্থ জ্বর আর ডায়রিয়া লেগে থাকতো। রক্ত নিচেও, কিন্তু সে কিভাবে আক্রান্ত হয়েছে সেটা সে বলতে পারতো না। এভাবেই তার জীবনের গল্প আমাদের শোনান জয়া। 2006 সালে তার ভেতরে এইডস বাসা বাঁধে। আক্রান্ত হন তার স্বামীও। বছর 3 আগে স্বামী মারা গেলেও ভেঙে পড়েননি তিনি। 7 বছরের ছেলেকে মায়ের কাছে রেখে একাই লড়ে যাচ্ছেন জয়া। যখন আমার হাজবেন্ড হাইটা যেত রাস্তা দিয়া, তখন মানুষ আমার হাজবেন্ডকে ছুঁতো না, তার এসিবি হয়ে যাবে। যদি বাথরুমে যাইতো, বাথরুম ব্যবহার করতো, ওই বাথরুমে যাইতে চাইতো না, শুধু পানি ডালতো। তারপরে আমাদের ঘরের খাওয়া দাওয়া বেশি একটা খাইতো না। তারপরে দেখা যাচ্ছে আমার বাচ্চা ছোট ছিল, বা আমার বাচ্চা যদি মানুষের আশেপাশেও যাইতো, তা আইসোনা করে একটা করতো। ভাগে যেন কম না পড়ে তাই এক সিরিঞ্জ কয়েকজন মিলে ব্যবহার করতেন সিদ্দিক। নানা উপসর্গে দ্রুত শরীর ভেঙে পড়ে তার। রক্ত পরীক্ষা করে জানতে পারেন তিনি এইডসে আক্রান্ত। এখন চিকিৎসা নিচ্ছেন একটি বেসরকারি সংস্থায়। আমি মনে করেন যে আরেকজনের লগে ভাগাভাগি করে লইতাম না, মনে করেন যে এক সুইদায় 2 জনে লইছি, মানে তার ছিল, ওই তার থেকে আমার শরীরের মধ্যে আইছে। সপ্তাহের মধ্যে 3 বার ডাক্তার আহে, 3 বার ডাক্তার শরীর খারাপ হইলে ওই ডাক্তারে যে ওই যে শরীর খারাপ, ওই ডাক্তার শরীর দেখে ওষুধ দেয়। জয়া এবং সিদ্দিকের মতো এইডস এইচআইভি আক্রান্ত অনেক রোগী আমাদের দেশে এরকম বিচ্ছিন্নতা প্রবণ সামাজিক সমস্যা ভোগ করছেন। বেসরকারি সংস্থাগুলো নিয়মিতই এইডস এইচআইভি সংক্রমণ বিষয়ক তথ্য হালনাগাদ করছে। রোগীর সংখ্যা, নতুনভাবে আক্রান্তের সংখ্যা ও মৃতের সংখ্যা পর্যালোচনা করলে দেখা যায় বাংলাদেশ খুব একটা ঝুঁকিমুক্ত অবস্থায় নেই। আর এই ভাইরাস ছড়িয়ে পড়ার ক্ষেত্রে অভিবাসন একটি বড় কারণ। এইডস আক্রান্তদের মধ্যে প্রবাসী শ্রমিকদের হারই সবচেয়ে বেশি। দাতা সংস্থাগুলো এইডস নির্মূলে বাংলাদেশের কার্যক্রমে ব্যাপক সহায়তা দিচ্ছে। The communities are doing, particularly
communities that target these high-risk populations, they are doing a tremendous job of getting messages to communities, both during the day and in the evenings, of handing out condoms, of discussing and talking about HIV. এইডস রোগীদের চিকিৎসা একটি জটিল প্রক্রিয়া। প্রধানত এআরভি সহ সহায়ক ওষুধের মাধ্যমে আক্রান্তদের রোগ প্রতিরোধ ক্ষমতা ধরে রাখা হয়। যখন দেখা গেল এইচআইভি পজিটিভ বা হি সাফারিং ফ্রম এইডস, তখন আলটিমেটলি তাকে একটা রেজিস্ট্রেশন করে ফেলা হয়, যে তার বাড়ি তার ঠিকানায় নেওয়া হয় এবং তাকে চিকিৎসাটা দেওয়া হয়, অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি কোর্সটা পুরোটা দেওয়া হয় এবং কিছু সাপোর্টিং ট্রিটমেন্টও দিতে হয়। CD4 রক্তের শ্বেতকণিকার একটি উপাদান। প্রতি ঘন মিলিমিটার রক্তে সাধারণত 900 থেকে 1200 CD4 থাকে। এইচআইভিতে আক্রান্ত ব্যক্তির রক্তে CD4 উপাদান কমতে থাকে, সেই সঙ্গে কমতে থাকে তার রোগ প্রতিরোধ ক্ষমতাও। রক্তে CD4 এর পরিমাণ 200 এর নিচে নেমে গেলে তাকে অ্যান্টিরেট্রোভাইরাল বা এআরভি দিতে হয়। আশার আলো, মুক্ত আকাশ বাংলাদেশ ও ক্যাপ নামে 3টি এনজিওর মাধ্যমে এইডস রোগীদের বিনামূল্যে শুধু এআরভি ওষুধ সরবরাহ করা হয়। কিন্তু আক্রান্ত ব্যক্তিদের জন্য সরকারিভাবে নেই কোনো চিকিৎসা ব্যবস্থা এবং রোগী সহায়ক পরিবেশ। এআরভির কথাটা বলেন তাহলে বলবো যে হ্যাঁ, ওই ওষুধটা হলো পর্যাপ্ত আছে, কিন্তু এআরভি তো একমাত্র পজিটিভদের চিকিৎসা না। এআরভিটা এনশিওর করছে, বাকি যে সমস্যাগুলো হচ্ছে তাদের, সেগুলো কিন্তু এখনো নিশ্চিত করতে পারিনি। তো কাজে হলো যে এটা আসলে পরিপূর্ণ বলা যাবে না। তবে আসছে বছর জানুয়ারি থেকে 5টি সরকারি হাসপাতালে এইডস রোগীদের জন্য চিকিৎসা সেবা চালু করা হবে বলে জানান জাতীয় এইডস এসটিডি কর্মসূচির পরিচালক। আমরা 20টি ভিসিটি সেন্টার আমরা আগামী বছর চালু করতে যাচ্ছি। একই সাথে সেভ দ্য চিলড্রেন আরও 16টি ভিসিটি সেন্টার চালু করতে যাচ্ছে। একই সাথে আমরা নতুন একটা প্যাকেজ, আমাদের ওপি রিভিশন হচ্ছে এবং মিড টার্ম রিভিউর পরে আমরা নতুন প্যাকেজ, যেখানে আমরা ভিসিটি সেন্টারের সকল কার্যক্রম পরিচালনা করব। এইডস মানেই এখন আর মৃত্যু নয়। বিশেষজ্ঞদের মতে সঠিক চিকিৎসা ও নিয়মের মধ্যে চলে এ রোগীরাও সুস্থভাবে বাঁচতে পারে দীর্ঘদিন, গড়তে পারেন নতুন সংসার, জন্ম দিতে পারেন সুস্থ সন্তানের। এজন্য শুধু বদলানো প্রয়োজন দৃষ্টিভঙ্গি। জীবনের গল্প আজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী পর্ব থাকবে একই বিষয়ে। এইডস ও এইচআইভি ঝুঁকিতে থাকা জনগোষ্ঠী আর তা জনস্বাস্থ্যের জন্য কতটা বিপজ্জনক সে বিষয়ে নতুন গল্প নিয়ে আমরা আসবো আপনাদের সামনে। অনুষ্ঠান কেমন লাগলো আমাদের জানান, চিঠি লিখুন। ঠিকানা জীবনের গল্প, দেশ টিভি, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, 42 শহীদ সাংবাদিক সেলিনা পারভিন সড়ক, মালিবাগ, ঢাকা। মতামত পাঠান ইমেইলে galpo.desh@gmail.com এ। আমরা আছি ফেসবুকেও www.facebook.com/drc.voa। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।